কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। আরজিকর কলেজের ডক্টর তিলোত্তমার এইবার গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে, যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল। তো সেই রাতে কি ঘটেছিল ডক্টর তিলোত্তমার সাথে, এমনকি আরজিকর মেডিকেল থেকে তিলোত্তমার মাকে কল রেকর্ডের মাধ্যমে কি গোপন কথা বলা হয়েছে তা ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে তিলোত্তমার মা। তো বন্ধুরা, এই গোপন কল রেকর্ডটা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কেননা এখানে এমন কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা এখনো কোথাও পাবেন না। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। তার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিও শেষে। আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ খুব নাকি? অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আরজিকরে যে ঘটনা ঘটেছে, ডাক্তারকে ধর্ষণ করে খুন করার যে অভিযোগটা, সেই ঘটনার পরে সকালে বাড়িতে ফোন করা হয়েছিল হাসপাতালের তরফ থেকে। অ্যাসিস্ট্যান্ট সুপার সম্ভবত ফোনটা করেছিলেন। এটা ছিল প্রথম কল। কল রেকর্ড সামনে এসছে, এটা ছিল প্রথম কল। বলা হয়েছিল যে আপনাদের মেয়ের অবস্থা খুব খারাপ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। জানার চেষ্টা হয়েছিল যে কি হয়েছে কি হয়েছে। মা, ডাক্তারের মা বলছেন যে কি জ্বর হয়েছে, যেমন হয় আর কি মায়েদের মনে প্রশ্ন, কৌতূহল। বলা হয়েছিল যে চলে আসুন চলে আসুন, শরীর খারাপ আর কি, যেটা বলার চেষ্টা হয়েছে, একটু তাড়াতাড়ি চলে আসুন। তারপরে মানে এখানে কিন্তু থেমে ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ, এখানে থেমে ছিল না, বা যিনি ফোন করছিলেন তিনি কিন্তু থেমে ছিলেন না। তিনি আবার ফোন করেছিলেন। এর পরে বারে ফোন করে কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে সেটাও একটু শোনাবো। এর পরের কলটাতে ফোন করে কি বলা হয়েছিল ভালো করে আগে কথাগুলো শুনুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো। যে অনেক তো বলা হচ্ছে, অনেক কিছু তো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আপনাদেরকে এরপরে আবার যখন ফোন করা হয়েছিল তার কল রেকর্ডটাও এসছে, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। এটা ছিল দ্বিতীয় কল। প্রথমবার ওই কথা, তারপরে বলা হচ্ছে যে তাড়াতাড়ি চলে আসুন, এমার্জেন্সিতে আছি। আর বললেন অ্যাসিস্ট্যান্ট সুপার আমি বলছি, আমি ডাক্তার নই, তো চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। মানে ওনার মধ্যে একটা বিরাট উদ্বেগ কাজ করছিল, যা কথা শুনে আমরা বুঝতে পারছি। বা একটা প্লট সাজানো হচ্ছিল, কি বলবো না বলবো, তার মধ্যে বাড়ির লোককে খবর দেওয়া ইত্যাদি করা। তারপরে ওই ফোন করে বলা হলো তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। তারপরে আরো একবার ফোন করা হয়েছিল, এটা দ্বিতীয় কল শুনলেন। তারপরে আরো একবার ফোন করা হয়েছিল, এবং সেখানে কি বলা হয়েছিল দর্শক শুনবেন। কি বলা হয়েছিল আমি দর্শক আপনাদেরকে, সেটা ছোট্ট একটা কল, আমি সেটা আপনাদেরকে একটু শোনাই। সেই কলে কি বলা হয়েছিল, ওয়েট দর্শক শুনুন। আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এটা ছিল থার্ড কল। ওখানে বলে দেওয়া হয় যে আপনার মেয়ে সুইসাইড করেছেন, হয়তো মারা গেছেন ইত্যাদি, তাড়াতাড়ি চলে আসুন। আমি দর্শক এই কলগুলো শুনে কতগুলো কথা বলতে চাই। প্রথমত যেটা বলা হচ্ছিল, যেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল,
যে বাড়িতে কেন সুসাইড বলে বলা হয়েছিল, এখন সেটাকেও কেউ কেউ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে না এরকম কিছু বলা হয়নি, কিন্তু কল রেকর্ড সেটা প্রমাণ করছে যে হাসপাতালের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে হয়তো সুসাইড করছেন। সুসাইডটা তার মাথাতে চলে এসেছিল, এটা যে রেপ অ্যান্ড মার্ডার এই ধরনের সন্দেহ তার মনে আসেনি বা বাড়ির লোককে বলা হয়নি, ডিরেক্টলি সুসাইড বলা হয়েছিল। ফলে ওই যে কথা অনেকে বলছিলেন যে কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সুসাইড বলে বিষয়টাকে অন্যদিকে মোড় দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে কল রেকর্ডে যে হ্যাঁ সত্যি সত্যি হাসপাতালের তরফ থেকে ফোনেতে ওইটাই বলা হয়েছিল। বাড়ির লোকেরা বলছিলেন মিডিয়ার সামনে, কিন্তু সেটা নিয়ে অনেকে বিশ্বাস করছিলেন না যে না এরকম হয়তো বলা হয়নি, শাসকের লোকেরা বিশেষ করে। কিন্তু কল রেকর্ড প্রমাণ করে দিল যে বাড়ির লোককে সুইসাইড বলা হয়েছিল। এবং তারপরে তো হাসপাতালে এসেও তো বাবা মা তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা বলেছেন যে পুলিশের তরফ থেকেও এটাকে সুইসাইড টাইপের বলে দেওয়ার চেষ্টা হচ্ছিল। যখন ওনারা ঢুকে দাঁড়ান যে না এটা এরকম কিছু হতে পারে না বা কোনো কারোর একার কাজ না, গ্রুপ কাজ, তারপরে মিডিয়া তো খবর টবর হয়ে গেল, তারপর পুলিশের টনক নড়ে, তার মধ্যে তাড়াতাড়ি করে দেহকে ময়না তদন্ত করে ইত্যাদি করে একেবারে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, দ্রুত পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, দাহ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি রাখা হতো হয়তো আরো নতুন করে পোস্টমর্টম এরকম সুযোগ থাকতো, কিন্তু নষ্ট করে দেওয়া হয়। তো এইসব দেখে শুনে অনেকেই বলছিলেন যে একটা রহস্য রয়েছে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, আর এটাকে প্রথম থেকেই সুইসাইড বলে একটা চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল। এই যে কথাগুলো যেগুলো উঠছিল এবং যেগুলোকে অস্বীকার করার চেষ্টা হচ্ছিল, কিন্তু আজকে যে কল রেকর্ড সামনে এসছে তাতে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ হাসপাতালের তরফ থেকে বাড়ির লোককে সুইসাইড বলে বলা হয়েছিল। বাড়ির লোক অর্থাৎ বাবা এবং মা তারা মিথ্যে কথা বলছেন না, তারা কোনো সাজিয়ে কথা বলছেন না, তাদেরকে বলা হয়েছিল সুইসাইড। তার মানে দর্শক এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে কিভাবে বাড়ির লোককে বুঝিয়ে মিসগাইড করার চেষ্টা হচ্ছিল। এটা এক। এবার কেন এটা হচ্ছিল সেসব নিয়ে তো প্রশ্ন রয়েছে, আপনারা বলবেন, কিন্তু আমি আর একটা অ্যাঙ্গেলে ভাবছি। কিরকম জানেন তো দর্শক, আমি মানবিক ব্যাপার বা এইসব ভাবনা থেকে ভাবছি। বাবা মাকে সকালে ফোন করে প্রথমে বলা হলো অসুস্থ, চলে আসুন। তখনও বাবা মা আসেননি বা রাস্তায়, তাকে হাসপাতাল থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছেন, মারা গেছেন। কে বলছেন? একজন অ্যাসিস্ট্যান্ট সুপার। আমি শুধু ভাবছি যে উনি কি করে এই পদে আছেন, উনি তো একেবারে অযোগ্য। হাসপাতালের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার, মানে মা বাবাকে ওভার ফোন বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছে, হয়তো মারা গেছে। আচ্ছা, এই ধাক্কাটা একটা বাবা মা কি সহজে নিতে পারবেন, যাকে অসুস্থ ইত্যাদি বলে আনা হচ্ছিল? অসুস্থ ইত্যাদি বললে যে তারা আসবেন না তা তো না, তারা আসতেনি। কিন্তু ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করেছে, মারা গেছেন হয়তো। এটা কত বড় ধাক্কা বলুন তো একটা মায়ের কাছে। মায়ের তো কান্নার আওয়াজ শুনতে পেলেন সঙ্গে সঙ্গে, এটা বিরাট ধাক্কা। সবাই নিজের ছেলে মেয়েদেরকে মাথায় রেখে ভাবুন তো কত বড় ধাক্কা, কত কষ্টের। একজন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে ডিরেক্টলি বলে দিচ্ছেন, ফোন করে চলে আসুন আপনার মেয়ে মারা গেছে। আমি এটা সুপার না কসাই? আমি তো এদের কি মন মানসিকতা, এদের কি হাসপাতাল সার্ভিস। হাসপাতাল মানে একটা বিরাট সেন্সিটিভ এলাকা, সেখানে বেসিক বিষয়টা জানা নেই যে একটা মানুষের সঙ্গে কথা কিভাবে বলতে হয়, অঘটন কিছু ঘটে গেলে সেটাকে কিভাবে খবর দিতে হয়। মানুষ জানবেন, আস্তে আস্তে জানবেন, নিশ্চয়ই জানবেন, কিন্তু এসে পৌঁছাননি, অন দা ওয়ে, রাস্তাতে, বাড়িতে, সেই সময় কিভাবে কথা বললে তারও তো শরীর যে একটা বিরাট ধাক্কা যাতে না লেগে যায়। তো এই বেসিক সেন্স নেই। অ্যাসিস্ট্যান্ট সুপার এরকম করে ডিরেক্টলি বলে দিচ্ছেন আপনারা মারা গেছেন, মনে হচ্ছে সুসাইড করেছেন। মানে কি সুসাইড বলে এস্টাবলিশ করাটা কি খুব তাড়া ছিল? সুসাইড করে মেরে ফেলা এই কথাটা বলার কি খুব তাড়া ছিল? নাকি এরকম ছিল যে সুসাইড বলে দিই বাড়ির লোককে, তারপর এদিকে আমরা সব কাজ সব সেরে ফেলি, যাতে করে আর এসে দেখতে না পান যে কি ব্যাপারটা হয়েছে, যাতে বাড়ির লোকেদের মনে প্রশ্ন না জাগে কোন মার্ডার, মানে রেপ মার্ডার। সেই জন্য কি সুসাইড বাবা মাকে বলে দিয়ে আর এইদিকে সব তথ্যপত্র এদিক সেদিক করে দিয়ে তাদের বডিটাকে দিয়ে প্যাক করে পাঠিয়ে দেওয়ার ছিল? এবং দর্শক আপনারা শুনেছেন, বাবা মা হাসপাতালে পৌঁছালেও তাদেরকে কিন্তু দেখতে দেওয়া হয়নি। মা ছোটকে ছিলেন, আমাকে একবার দেখতে দিন, আমি কিছু করব না, দেখতে দেওয়া হয়নি।
তাদেরকে অপেক্ষা করা হয়েছিল, বসিয়ে রাখা হয়েছিল, কি অমানবিক আচরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আমরা তাদের বক্তব্যে শুনেছি, এবং ভাবুন কত বড় অমানবিক হলে বাবা মাকে ডিরেক্টলি ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে সুইসাইড। এটা কেউ বলতে পারেন? একটা ডিরেক্টলি কেউ বলতে পারেন ওভার ফোন? সেই মানুষগুলোর কি অবস্থা হতে পারে, বাবা মার কি অবস্থা হতে পারে, এই বেসিক জ্ঞান নেই। একটা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার হয়েছেন। অবাক দর্শক। আবার আমি এটাও বলছি, অবাক তো এদিক দিয়ে হচ্ছে, কিন্তু ওদিক দিয়ে ওই ভাবনা ছিল কিনা যে তাড়াতাড়ি করে এস্টাবলিশ করে দিতে হবে সুইসাইড, বাবা মায়ের মনের মধ্যে সুইসাইড বিষয়টা ঢুকিয়ে দিতে হবে, তাহলে আর এই যে যেভাবে খুন হয়েছে, রেপ হয়েছে, তাহলে এই প্রশ্ন জাগবে না, তাড়াতাড়ি করে প্যাক করব, শ্মশানে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব ধামাচাপা দিয়ে যাব, ফলে যে উদ্দেশ্যে এইসব কাণ্ড ঘটনা হয়েছে সব চাপা পড়ে যাবে। মানে এইরকম কি কোনো তাড়া ছিল? আর অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন বটে, উনিও কি কারোর নির্দেশে কথাগুলো বলেছেন, এইভাবে বলেছেন? তবে বলার ভঙ্গি কিন্তু মোটেই ভালো ছিল না। প্রথম কথা, বলার ভঙ্গি তো ভালোই, মোটেই ভালো ছিল না। অনেক সময় এই মৃত্যুর সংবাদ দিতে গেলেও না অনেক মানুষ অনেক সফটলি অন্যভাবে বলেন, যে কারণে মৃত্যু হোক না কেন। মৃত্যুর খবর যখন কাউকে বাড়ির এবং ঘনিষ্ঠ বাবা মা, চেষ্টা হয় সবসময় থার্ড পার্সন কারোর মাধ্যম দিয়ে খবরটা পৌঁছানো, ডিরেক্টলি ফোন করে হাসপাতাল থেকে বলে দিচ্ছেন। একটা মানে ঘটেছে তো, তখন একটা বাড়িতে লোক পাঠিয়েও কিছু করা গেল না, পাইলকে তুলে আনার ব্যবস্থা করা গেল না। চলে আসুন, আরে চলে আসুন, অম হয়েছে, চলে আসুন, আরে এমার্জেন্সি নিয়ে চলে আসুন, বাবা আপনার মেয়ে মারা গেছে, চলে আসুন, আরে কি কথা, আপনার মেয়ে সুইসাইড করেছে মনে হচ্ছে, চলে আসুন। সেই লোকাল বাস নাকি ঠেলে ঠেলে তুলে দেওয়া বাসের ভিতরে, চলে আসুন। অবাক লেগেছে দর্শক। অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন কল অত্যন্ত রুড এবং যাচ্ছে তাই, কোনো মানবিকতা ছিল না। প্রচন্ড কিছু একটা তাড়া ছিল, বা তাড়া দেওয়া হচ্ছিল, বা কিছু একটা প্ল্যান ছিল দর্শক, এটাকে সুইসাইড বলে এস্টাবলিশ করে দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়ার। কিন্তু মাঝখানে চাওয়ার হয়ে যায়, মিডিয়াতে খবর হয়ে যায়, ফলে শেষ পর্যন্ত সেটা করা যায়নি। তাও ওই পোস্টমর্টম দ্রুত করে লাশ পুড়িয়ে দিয়ে ইরিসিভ করে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের যা ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আর মুখ্যমন্ত্রী তো বাড়ির লোককে ম্যানেজ করার জন্য সকাল থেকে লেগে পড়েছিলেন, তিনি বাড়ির লোককে এটা সেটা বলে বুঝিয়ে অনেক কিছু চেষ্টা করেছিলেন। কিন্তু এখন সেটা তো সব ফ্ল্যাশ হয়ে গেছে, কত বড় ষড়যন্ত্র এখানে হয়েছে। আর এই কল রেকর্ডও প্রমাণ করে দিচ্ছে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। এবার দর্শক, সবই তো আমরা বুঝছি, কিন্তু তদন্ত কি হবে, কি বা হয়েছে বলতে কিছু তো দেখতে পাচ্ছি না। সে অর্থে এই একজন সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করে বসে থাকা, আর ডক্টর সন্দীপ ঘোষ ওই রোজ অফিসে যাচ্ছেন আর বের হচ্ছেন, যেন ওটাই অফিস হয়ে গেছে তার। পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা আছে, জানি না কি হবে। দুটো বিষয়, একটা হচ্ছে যে ধর্ষণ খুন যারা করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, আর যদি ব্যবস্থা নিতে না পারা যায় তথ্য লোপাটের জন্য, তাহলে যারা তথ্য লোপাট করেছে তাদের বিরুদ্ধেও সেম ভাবে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমি জানি না সিবিআই কেন এতটা সময় নিচ্ছে। সিবিআই তো খুবই এফিসিয়েন্ট একটা এজেন্সি, তারা কেন এতটা সময় নিচ্ছে? কেন তারা এখনো কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে কারা ধর্ষণকারী বা তথ্য লোপাট হয়েছে কিনা, বা হলে কারা করেছে? তারা এখনো কেন রেজাল্ট দেখাতে পারছে না সেটা জানি না। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আবারও হিয়ারিং রয়েছে, সেটা আমরা দেখব। আর এদিকে তো আপনারা পিসি ভাইপোর চিৎকার দেখছেন প্রত্যেক দিন, 7 দিনের মধ্যে বিচার চাই, 5 দিনের মধ্যে বিচার চাই, ফাঁসি চাই, এনকাউন্টার চাই, বড় বড় ফুটানি। অথচ এখানে তথ্য প্রমাণ লোপাটের সব অভিযোগ এসছে। এই তো হাসপাতাল সুপারের, অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন। আগে তো দোষী চিহ্নিত করতে হবে, তারপর তো আপনি শাস্তির কথা বলবেন। ফাঁসি চাই, গুলি চাই, কাকে গুলি করবেন, কাকে এনকাউন্টার করবেন, আগে দোষীকে তো চিহ্নিত করতে হবে। চিহ্নিত হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে সাজা দেওয়ার ব্যবস্থা করা যায়। সেই চিহ্নিতকরণই তো এখন হচ্ছে না। কেন সিবিআই করতে পারছে না? আরে তথ্য প্রমাণ রেখেছ, আপনারা তথ্য প্রমাণ রেখেছেন, নাহলে একটা খুনটুনের এগুলো কিনারা করা যায় না। প্রশ্ন মনে জাগছে। আমি সেই জন্যই বলছি, যদি তথ্য প্রমাণ না থাকে, যদি লোপাট করা হয়ে থাকে, তাহলে যারা লোপাট করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ফাঁসির কাটে ঝোলানো হোক, সে যতবার যদি উপর শুধু সামনে থেকে না, যাদের কল এসছে উপর থেকে, এটাকে এইভাবে সাজাও, উপর মহল থেকে যেখান থেকে কল এসছে তাদেরকেও সেম কেসে যুক্ত করে এদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যায়কে হবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে, তারপর আবার নিজেরাই লাফাতে শুরু করে দেবো, আমরা ফাঁসি চাই, কেন ফাঁসি হচ্ছে না, ওর দোষ সেই দোষ, কেন্দ্র কেন আইন আনছে না। বাচ্চা ছেলে পেয়ে গেছেন নাকি? বাংলা মানুষকে ভুল বোঝানোর জন্য বাচ্চা ছেলে পেয়ে গেছেন? পকেট বাড়ি করে নিজেরাই পকেট বার করে মানে চিৎকার করছেন। সববার সাজা হওয়া উচিত,
যারা মিসগাইড করছেন মানুষকে এবং তথ্যকে, তাদের সবার সাজা হওয়া উচিত। আর আমি তো বলেছিলাম এইসব সাজা খুব দ্রুত হয়ে যেত, বিচারও ঠিকভাবে হয়ে যেত, তদন্তও ঠিক করে হয়ে যেত, অনেকেই গল গল করে বলে ফেলতেন, উগড়ে দিতেন সব। শুধু একটা বিষয় দরকার ছিল, যে চেষ্টাটা হয়েছিল 27 আগস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে খালি করে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে সরিয়ে দেওয়া, দেখতেন বিচার কি হতো। আর যারা লুকোচ্ছেন, সেখানে কথা বলছেন, সব সেখানে কথা বন্ধ হয়ে যেত, গল গল করে সবাই ভয়ে বলতে শুরু করে দিতেন। কিন্তু আমরা পারলাম না 27 তারিখে ওটা। অনেক মানুষ এসেছিলেন, কিন্তু আরো মানুষের দরকার ছিল চেয়ার থেকে ফেলে দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো না। তো করতে হবে, হলো না তো কি হয়েছে, করতে হবে, আবারও লড়াই করার শক্তি সঞ্চয় করতে হবে এবং বড় করে মুভমেন্ট কিছু করতে হবে, একটু হাতে সময় নিয়ে অর্গানাইজ ভাবে। এটা চলতে পারে না, এরকম ধামাচাপা দেওয়া কেস চলতে পারে না। বন্ধুরা দেখতেই পেলেন আরজিকর মেডিকেলে ডক্টর তিলোত্তমার সাথে এই ঘটনাটা ঘটার পর তার মাকে সকালবেলা কল করে মেডিকেলের লোকেরা কি তথ্য দিয়েছে সেইটা আসলে মানার মতো না। আরজিকর মেডিকেল থেকে কলের মাধ্যমে তার মাকে জানানো হচ্ছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। পরে ডক্টর তিলোত্তমার বাবা এমনকি তিলোত্তমার মা তাড়াহুড়া করে সেই হাসপাতালে গেলে তাদেরকে 3 ঘন্টা বসায় রাখার পর তিলোত্তমাকে দেখতে দেয়। কতই চাঞ্চল্যকর রহস্য লুকিয়ে আছে এর ভেতর। তবে বন্ধুরা আস্তে আস্তে সকল ইনফরমেশন এমনকি সকল গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, হয়তো আর বেশি সময় লাগবে না আসল অপরাধীকে ধরতে। তো আমরা সবাই চাই যে তিলোত্তমার সাথে যারাই এই ঘটনাটা করুক না কেন, সে যত বড়ই পদের লোক হোক না কেন, তার আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। তো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।